শুভ সকাল শ্রোতা বন্ধুরা, সবাইকে হেমন্তের শুভেচ্ছা। হেমন্তের এই সময়টা সত্যি অন্য সময়ের থেকে একটু ভিন্ন, কেননা এ সময় বাতাসে থাকে শীতের আমেজ, যে আমেজ আমাদের মাঝে এক সুখানুভূতি নিয়ে আসে। তবে এর মাঝেও থাকতে হয় আমাদেরকে সতর্ক এবং সচেতন, কেননা এ সময় প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে শারীরিক নানা অসুস্থতাও আমাদেরকে আঁকড়ে ধরে, যার মধ্যে নিউমোনিয়া অন্যতম। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ফুসফুসের প্রদাহজনিত ভয়ঙ্কর একটি রোগ নিউমোনিয়া। বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। এছাড়া অল্প বয়স্ক, স্বাস্থ্যবান এবং তরুণদেরও হতে পারে নিউমোনিয়া। সারা পৃথিবীতে নিউমোনিয়ায় প্রতি বছর প্রায় ৪৫ কোটি লোক আক্রান্ত হয়, যার মধ্যে ৫ বছরের কম বয়সের শিশু ও বৃদ্ধদের নিউমোনিয়ায় আক্রান্তের হার বেশি এবং শিশু মৃত্যুর হারও বেশি। তাই এ সময় বাড়ির শিশু ও বৃদ্ধদের দিকে বাড়তি লক্ষ্য রাখা খুবই জরুরি, কেননা অনেক ক্ষেত্রেই বোঝা যায় না যে ব্যক্তি নিউমোনিয়ায় আক্রান্ত, কেননা এর লক্ষণ বয়সভেদে বিভিন্ন হয়ে থাকে। অনেকেই সাধারণ সর্দি, কাশি, জ্বর ভেবে ভুল করে থাকেন। কিন্তু অবহেলা কিংবা একটু ভুলে নিউমোনিয়া মরণঘাতী রোগে পরিণত হয়। আর তাই এ বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক ও সচেতন করতে প্রতি বছর আজকের এই দিন অর্থাৎ 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে পালন করা হয়। প্রথমবারের মতো দিবসটি পালিত হয়েছিল 2009 সালে। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আসুন এ নিউমোনিয়া সম্পর্কে সকলে সচেতন হই। এর প্রতিরোধে সব সময় পরিষ্কার করে হাত ধুই, নিজের প্রতি যত্ন নেই, সুষম খাবার গ্রহণ করি, ধূমপান থেকে বিরত থাকি, অন্যের সামনে হাঁচি কাশি দেওয়া থেকে বিরত থাকি, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ হাত দিয়ে ঢেকে নিই বা রুমাল ব্যবহার করি এবং অবশ্যই টিকা গ্রহণ করি। সেই সাথে অস্বাভাবিক জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘাম, বুকে ব্যথা বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরামর্শ গ্রহণ করি। এমনই আহ্বানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতী ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের সূচির পাতা। আজকের আয়োজনে এক এক করে আপনারা শুনতে পাবেন আজকের ঢাকা বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে ভিত্তি করে আয়োজন জেগে ওঠা বাংলাদেশ পর্ব, ঢাকার ইতিহাস পর্বে ঢাকা মহানগরীর ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে পাঠ, নারীর ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন, স্বপ্নের আগামী পর্বে। ক্রীড়া পর্যালোচনা পর্বে শুনতে পাবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলার বিষয়ে আলোচনা জানতে পারবেন। বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে আর শোনাবো গান। তো জানিয়ে দিলাম আয়োজন সূচি। আশা রাখি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। মহানগরের প্রিয় শ্রোতা, এক এক করে পরিবেশনার পালা। আর মহানগরের শুরুতেই আজ শোনাবো আজকে ঢাকা পর্বটি। আজকে ঢাকা জানবেন আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে তারই বিস্তারিত। হ্যাঁ বন্ধুরা, আজকের ঢাকা পর্বটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম আর পড়ে শোনাচ্ছেন হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঢাকার আয়োজনে। ধানমন্ডির 27 নম্বরের বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কাজী আব্দুল বাসেত এর একক শিল্পকর্ম প্রদর্শনী। 11 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। এদিকে শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এতে আসবাব, ক্রোকারিজ, কসমেটিক্স, খেলনা, তৈরি পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে। বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে আজ খোলা থাকছে সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও বলদা গার্ডেন। এবারে জানিয়ে দিচ্ছি যেসব মার্কেটগুলো আপনাদের জন্য আজকে বন্ধ থাকছে: বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনি চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংস প্লাজা, কারণ বাজার, ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।
যেসব এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, মণিপুরি পাড়া, তেজকুনি পাড়া, ফার্মগেট, নীলক্ষেত, কাটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোভানবাগ, ধানমন্ডি, হাজারিবাগ, জিগাতলা, রায়ের বাজার, পিলখানা ও লালমাটিয়া। প্রিয় বন্ধুরা, আজকের দিনটি সবার সুন্দর কাটুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের ঢাকার আয়োজন থেকে। মহানগরের প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এক নব জাগরণের সূচনা হয়েছে আমাদের বাংলাদেশের। নতুনভাবে দেশ গঠনের কাজে উজ্জীবিত এখন আমাদের তরুণ সমাজ। কিন্তু সেই আন্দোলনের শহীদদের পরিবার কিংবা আহতরা আজও সেই জুলাই আগস্টের ভয়াবহতাই বহন করে চলেছে। কেউ প্রিয়জন হারানোর বেদনা নিয়ে দিন যাপন করছে, কেউ বা নিজ শরীরের জখম যন্ত্রণা। সে সময়ের নানা বিষয় নিয়ে নিবেদন জেগে ওঠা বাংলাদেশ পর্ব। হ্যাঁ বন্ধুরা, এ পর্বে শুনব একটি প্রামাণ্য প্রতিবেদন, গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ। শ্রোতা বন্ধুরা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান, এই হাসপাতালে আমরা এসেছি। এখানে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র জনতা আন্দোলন করতে গিয়ে মারাত্মকভাবে যারা জখম হয়েছেন তাদের চিকিৎসা এখানে চলছে, এবং এর পাশাপাশি যারা মুমূর্ষ অবস্থায় ছিলেন তারা মোটামুটি ট্রমাটা কাটিয়ে ধীরে ধীরে তারা সুস্থর দিকে আসছেন এবং মোটামুটি কথা বলতে পারছেন গুছিয়ে, এবং সামান্য যারা একটু হাঁটতে পারছেন তারা হাঁটাচলা করতে পারছেন। আমি যার সাথে কথা বলবো তার পরিচয়টা তার কাছ থেকে নিব। ভাই, আপনার নাম, পরিচয়? আমার নাম আসাদ মোল্লা, বাড়ি ঝিনাইদহ সদর। আচ্ছা, আপনি কী কাজ করতেন? আমি কৃষিকাজই করতাম। একটু বলেন তো যে ঝিনাইদহে কিভাবে করে এই ছাত্র জনতার এই মহানগরের উত্তাপটা সেখানেও গেল? আন্দোলন শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে একই যোগে এই সরকার পতনের আন্দোলনে জোরদারভাবে সারা দেশেই, যাতে কোথাও থেকে এরা আর না কুল পায়, এরকম অবস্থায় সারা বাংলাদেশে এইভাবেই শুরু। আপনি ধরেন কৃষিকাজ করতেন, তার মানে কি আপনার পরিবারের কেউ তারাও অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে? তো ছেলে মেয়ে লেখাপড়া করে, আমি একটা ছেলে চাকরির জন্যে টাকা পয়সা অনেক চাইলো, এই জন্যই মনে করলাম যদি গোটা আন্দোলনটা যদি হয়, শিক্ষার গুণগত মানের হিসাবে যদি চাকরি পাই মেয়েরা, এই জন্যই আমি মনে করলাম যে ঠিক আছে, ছেলেমেয়েরাও আন্দোলনে গিয়েছে, আমরাও যাই আন্দোলনে। এই আন্দোলনে যে আমি এই ফলে এই ঘটনাটা আপনার কিভাবে সেদিন ঘটলো একটু যদি আমাদের শ্রোতাদেরকে বলেন। আমরা এমনি সাধারণ পাবলিক খালি ওদের হটিয়ে আমরা নিয়ন্ত্রণ করব, এই আমাদের উদ্দেশ্য। তো এক পর্যায়ে সবই হয়ে গেল, যাওয়ার পরে আমরা থানার ভিতরে ওদের অ্যাটাক করে ফেলে দিই। পরে যে ওরা থানার ভিতরতে অনেক গুলিগাল্লা করার পরে, লোক ছত্রভঙ্গ হওয়ার পরে, কিছু লোক ফাঁকা পড়ে যাওয়ার পরে কেউ গুলিবদ্ধ হইলো, আর কিছু লোক তারা ওই ছাত্রলীগের দ্বারা দেয় ধারালো অস্ত্র শস্ত্র এবং ওই দিয়ে জায়গার পাইল আর কি, তাদের এই পালিয়ে অনেক লোকই আহত হইলো। এই সময় 2 জন মারা গেল, আর অনেক লোক অন্য হাসপাতাল থেকে প্রাথমিক অবস্থায় চিকিৎসা হয়ে চলে গিয়েছে। আপনিও তো অনেক মারাত্মকভাবে আপনি আহত হয়েছেন। ঝিনাইদহ সদরে ভর্তি ছিলাম, তখন তো বললো যে মারা অবস্থায় বললো যে আপনার তাড়াতাড়ি পৌঁছেছিল আর করতে হবে। আমি 5 তারিখে এসে এই জায়গায় ভর্তি। ডাক্তার কি বলছে আপনাকে দেখে? ডাক্তার এই যে অপারেশন 7টা করছে আর কি, করছে, তারপরেও আর একটা করছে, এই যে নার্ভ হারে যে এই হাতটা ওঠে না, এইটা অপারেশন করে বিদেশি ডাক্তারও আসছিল। তো আপনার পরিবার এখন কিভাবে চলছে? ছেলে মেয়ে বাড়িতে আছে, এই যে বাড়িওয়ালার সাথে আছে, ওই যে আনছি কিছু কিনে খাচ্ছি, এটাকে কিছু দিচ্ছে, এই অবস্থায় আছে। শ্রোতা বন্ধুরা, আসলে একজন সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, এখনও হয়তো বা তিনি রাজনীতি এরকম বোঝেন না। আমাদের প্রত্যাশা থাকবে এরা সুস্থ হয়ে শীঘ্রই তাদের বাড়িতে ফিরে যাবেন এবং আবার সেই কর্মময় জীবনটা শুরু করবেন। শ্রোতা বন্ধুরা, এই সাথেই আমরা শেষ করছি আজকের জেগে ওঠা বাংলাদেশ পর্ব। বন্ধুরা শুনছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের নানা বিষয় নিয়ে জেগে ওঠা বাংলাদেশ পর্ব। আমরা সকলেই জানি এই ঢাকা শহরকে ঘিরে আছে নানান ইতিহাস, আর সেই ইতিহাস জানতে আমাদের এবারের আয়োজন ঢাকার ইতিহাস পর্ব।
এ পর্বে জেমস টেলরের কোম্পানি আমলে ঢাকা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করছেন সুপ্রভা সেবতী। ঢাকার অবস্থান ধলেশ্বরীর সঙ্গে বুড়িগঙ্গার নদীর সঙ্গমস্থলের প্রায় ৮ মাইল উপরে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে ঢাকা নগরী অবস্থিত। নদীটি এখানে গভীর এবং বড় বড় নৌকা চলাচলের উপযোগী। বর্ষাকালে নদীটি বেশ প্রশস্ত হয় এবং মিনার ও বৃহৎ অট্টালিকা শোভিত ঢাকা নগরীকে তখন পাশ্চাত্যের ভেনিসের ন্যায় জলোত্থিত নগরী বলে প্রতীয়মান হয়। ঢাকার পূর্ব সীমায় শীতলক্ষ্যা নদী পর্যন্ত বিস্তৃত একটি নিম্ন সমতল পলিমাটি অঞ্চল এবং ইতস্তত বিক্ষিপ্ত মুসলমান গোরস্থান, পরিত্যক্ত উদ্যানরাজি, মন্দির, মসজিদ ও বর্তমান ধ্বংসপ্রাপ্ত বহু ঘরবাড়ি সমেত একটি জঙ্গলাকীর্ণ ভূভাগ এর উত্তর ও উত্তর পশ্চিম দিকে সীমা নির্দেশ করে। বর্ষা মৌসুমে এ অংশের চতুর্পার্শ্বস্থ নিম্ন সমতল ভূমি বহু ফুট গভীর পানিতে প্লাবিত হয়ে যায়। এ সময়ে ঢাকা শহর জটিল আঁকাবাঁকা খাল, নালা ও জলাভূমির দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এগুলো বুড়িগঙ্গার সঙ্গে শীতলক্ষ্যার সংযোগ সাধন করে। যে 10টি থানার এলাকা ঢাকা নগরীর অন্তর্ভুক্ত তার আয়তন 39 বর্গমাইল, কিন্তু প্রকৃতপক্ষে যে অংশটি নিয়ে শহরটি গঠিত তা কেবল নদীর তীরই সীমাবদ্ধ এবং তীর বরাবর শহরের রাস্তাঘাট, বাজার ও গলিপথ দৈর্ঘ্যে 4 মাইল এবং প্রস্থে প্রায় 1 মাইলের উপরে বিস্তৃত। শহরের অভ্যন্তরভাগ ধোলাইখালের একটি শাখা দ্বারা বিভক্ত। অধিকাংশ দেশীয় শহরগুলোর মতো এ শহরটি ইষ্টক নির্মিত দালান কোঠার পাশাপাশি কুঁড়েঘর, সংকীর্ণ আঁকাবাঁকা রাস্তা ও গলিপথ নিয়ে অনিয়মিতভাবে গড়ে উঠেছে। এর প্রধান দুটি সড়ক প্রায় সমকোণে এসে মিলিত হয়েছে। একটি লালবাগ থেকে ধোলাইখাল পর্যন্ত বিস্তৃত এবং দৈর্ঘ্যে প্রায় 2 মাইলের ঊর্ধ্বে। এটি নদীর সামান্য দূরত্বে প্রায় তার সমান্তরালে প্রসারিত এবং এর থেকে বহু শাখা সড়ক নদী তীরবর্তী ঘাটগুলো পর্যন্ত চলে গেছে। অন্য সড়কটির শহরের উত্তর দিকে ক্যান্টনমেন্ট ও শহরতলির দিকে প্রসারিত। এটি দৈর্ঘ্যে প্রায় 1.25 মাইল এবং তুলনামূলকভাবে বেশ প্রশস্ত ও পূর্ববর্তীটি অপেক্ষা অধিক নিয়মিতভাবে তৈরি। যে স্থানে এই দুটো রাস্তা সংযুক্ত হয়েছে সেখানে ছোট্ট বর্গাকৃতি একটি উন্মুক্ত জায়গা আছে এবং এর কেন্দ্রস্থলে একটি গোলাকৃতি উদ্যান অবস্থিত। বর্গাকার স্থানের নিকটবর্তী এবং নদীর তীর বরাবর 1/2 মাইলের মধ্যে ইংলিশ ফ্যাক্টরি, সেন্ট টমাস গির্জা, সরকারি স্কুল, দেশীয় হাসপাতাল এবং ইউরোপীয় অধিবাসীদের অধিকাংশ বাড়িঘর অবস্থিত। বন্ধুরা, শুনলেন ঢাকার ইতিহাস পর্বে ঢাকা মহানগরীর ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে পাঠ। শ্রোতা বন্ধুরা, এই যে আমরা জীবনের পথ পাড়ি দিচ্ছি, এখানে প্রতিনিয়ত আমাদের মনের ভেতর লালিত স্বপ্ন আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে সামনের দিকে এগিয়ে যেতে। আরও সহজভাবে বললে বলা যায় যে মূলত আমাদের স্বপ্নগুলোই আমাদের বেঁচে থাকার অবলম্বন। ঠিক তাই। তবে সেই স্বপ্নের পথে এগিয়ে যেতে সকলকেই নানান প্রতিবন্ধকতা পার হতে হলেও নারীর ক্ষেত্রে কিন্তু তার পরিমাণটা যেন একটু বেশি হয়। আর এর মধ্য দিয়েই যারা তাদের পূর্বের অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের যোগ্যতা অর্জনকে তুলে ধরতে পারছেন, পরিবার, সমাজ বা গণজীবনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত অবস্থানকে তুলে ধরতে পারছেন, তারাই মূলত সকলের সামনে নিজেকে জীবনযুদ্ধে জয়ী নারী হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকছেন। এমনই এগিয়ে চলা একজন সফল অদম্য নারীর জীবনের গল্প কথা শুনব এবার স্বপ্নের আগামী পর্বে। আজকের পর্বে সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাসরিন রহমান। শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। আজ আমাদের অতিথি সুপ্রিয়া দাস। তার কাছ থেকে জানব তারই কাজ সম্পর্কে, কাজ নিয়ে তার পথ চলা সম্পর্কে। আচ্ছা সুপ্রিয়া, এই পর্বটা আমাদের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে। তো এই যে ক্ষুদ্র নারী উদ্যোক্তা হয়ে ওঠা, শুরুটা জানতে চাইব। আমি যখন অনার্স কমপ্লিট করি, কমপ্লিটের পরপরই বিয়ে হয়ে যায়, এরপর বেবি, তারপর সংসার, সব মিলে মানে এত ব্যস্ততা, জবে ঢোকার আসলে ওভাবে চিন্তা করি নাই। কিন্তু যখন করোনাকালীন সময় আসে তখন কিছুদিন বাড়িতে থাকার সময় বাড়িতে সবাই বিভিন্ন পণ্যে সবার কাজ করা, কিংবা আমার ভিতরে একটা সুপ্ত একটা বাসনা ছিল যে কিছু করব, তো ওটা নিয়ে চিন্তাধারা। এর ভিতরে আবার ওমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট উইর মাধ্যমে আমি যুক্ত হই। এখন যে নারী উদ্যোক্তারা আপনারা, তারা অনলাইনের মাধ্যমেই আপনাদের এই ব্যবসাটা করে থাকেন। তা আপনি উচ্চশিক্ষা নেওয়ার পরও এই পরিবারের কাজগুলো
নিজের মধ্যে নেয়ার চেষ্টা করেছেন এবং করছেন। তো পরিবার থেকে এ ব্যাপারে আপনার প্রতি কতটা সমর্থন ছিল? অনেক বেশি। আমি আসলে আমার হাজব্যান্ড প্লাস আমার শ্বশুর বাড়ি, আমার বাবা মা সবার কাছ থেকে আমার উদ্যোগের একদম পুরো সাপোর্টটাই আমি পেয়েছি। এমনকি এখন পর্যন্ত আমি পুরো সাপোর্ট পাচ্ছি। পারিবারিক সহযোগিতাটা আপনার যথেষ্টভাবে পেয়ে এসেছেন। শ্রোতাদের জানাতে চাইব কি কি পণ্যগুলি আপনি আমাদের যে গ্রাহক ভোক্তা তাদের দিয়ে থাকেন। আমি বিশেষ করে আমার হচ্ছে পনির, বাটার, ঘি, কাসুন্দি, নারকেল তেল, সরিষার তেল, বিভিন্ন ধরনের মশলা। আমার সিজনাল পণ্য হচ্ছে যশোরের খেজুরের গুড়, এই আইটেমগুলোই বেশি সাধারণত। মধু। সুপ্রিয়া, পনিরটা খুবই সুস্বাদু একটা খাবার এবং খুবই পুষ্টিকর একটা খাবার। তো পনির নিয়ে যে কাজ করা, তো সেটা আপনি কি এই পনিরটা কিভাবে করে থাকেন, বা নিজেই করে থাকেন না করিয়ে নেন, বা আপনি গ্রাহকদের কাছে বা ভোক্তা যিনি তার কাছে কিভাবে পৌঁছে দেবার ব্যবস্থা করেন? 2 কেজি 5 কেজি অর্ডার পেলে সাধারণত আমি নিজেই তৈরি করি বাসায়। এলাকা থেকে দুধ এনে, যেহেতু এখন পদ্মা সেতু হয়েছে তো দুধ আনতে আমার খুব সুবিধা হয়। কোন জেলা থেকে আনেন? আমি হচ্ছে নড়াইল জেলা, পাশাপাশি আমার শ্বশুরবাড়ি যশোর জেলা থেকেও আনি। এখন অনেক সময় বড় অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য হচ্ছে অনেকে পনির নিয়ে থাকে 5 কেজির উপরে, আবার অনেকে বিভিন্ন খাবার আইটেম নিয়ে যারা কাজ করে ওনারাও আমার থেকে পনির নিয়ে হচ্ছে খাবার রান্না করে গ্রাহকদের দিয়ে থাকে। সেক্ষেত্রে আমার শাশুড়ি মা অথবা আমার মা, আমার যেখান থেকে সুবিধা হয় ওনারা হচ্ছে বানিয়ে পাঠায় দেয়। আরও একটি পণ্য বললেন কাসুন্দি এবং নারিকেল তেল। এই দুটো উপকরণ আমাদের কি কাজে লাগতে পারে এবং কতটা উপকারী সেটা যদি আপনি শ্রোতাদের জানাতেন। নারকেল তেলটা চুলের জন্য তো খুবই উপকারী, কিন্তু আমি নিজেও জানতাম না। আমার এই উদ্যোগ নেওয়ার পর আমি জানি, যেমন কিছু কিছু ওষুধ আছে ডাক্তাররা সাজেস্ট করে আপনার নারকেল তেল দিয়ে খাওয়ার জন্য। আমার এরকম অনেক কাস্টমার আছে, আবার অনেকে আছে ছোট বেবিদের গায়ে লাগানোর জন্য নারকেল তেল নিয়ে থাকে। আর তাছাড়া আমাদের মেয়েদের তো স্কিনে চর্চা করার জন্য নারকেল তেলের তো জুড়ি নাই। তো আমার বিভিন্ন ধরনের কাস্টমার আছে নারকেল তেলের। হচ্ছে কাসুন্দিটা আমার এটা খুবই রিসেন্ট সংযোজন এবং এটা নিয়ে আমি অনেক সাড়া পাইছি, এবং বিভিন্ন বাইরের কান্ট্রিতেও আমার কাসুন্দিটা পৌঁছে। বিশেষ করে জাপানের একটা কাস্টমার আছে, উনি প্রায় নিয়ম করে, দেখা যাচ্ছে প্রতি মাসে ওনার হাজব্যান্ড আসে, নিয়ম করে ওখানে কাসুন্দি যায়, এবং অন্যান্য দেশেও দেখা যায় কাসুন্দি যায়। গরমের সময় বিশেষ করে কাসুন্দি হচ্ছে আপনার আম মাখা, তারপর আমরা পেয়ারা মাখা, আবার বিভিন্ন ভাজি শাকের সাথে কাসুন্দি এটা অনেক টেস্টি। হ্যাঁ, আপনার পেজে যে পণ্যগুলো যেমন পনির, কাসুন্দি, নারিকেল তেল, এগুলো ব্যতিক্রমী, কারণ সচরাচর এগুলো তেমন একটা দেখা যায় না। এই যে কাজ করছেন তা থেকে আপনার যে উপার্জন, সব কাজে পরই তো একটা প্রাপ্তির একটা বিষয় থাকে। অবশ্যই অবশ্যই। এটাতে আপনি কতটা সন্তুষ্টি বোধ করেন? অনেক অনেক সন্তুষ্ট। আমি আসলে আমার নিজের মতো করে চলতে পারতেছি। বিশেষ করে আমি আমার উদ্যোগটা যে জন্য নেয়া, দেখা যাচ্ছে আমার যখন যেভাবে ধর্মীয় কাজে ব্যয় করার জন্য, আমার বিশেষ করে এই কারণে এই উদ্যোগটা নিয়ে আমি ইচ্ছা মতো খরচ করতে পারি। আপনি কি মনে করেন যে আপনাদের নারী উদ্যোক্তাদের কল্যাণে এই যে আমাদের স্থানীয় যে বিখ্যাত পণ্যগুলো সেগুলো সারা দেশে ছড়িয়ে পড়বার এবং তাদের আয় রোজগার আরও বৃদ্ধি পাবার সুযোগ সৃষ্টি হয়েছে? অবশ্যই অবশ্যই। যেমন এই যে খেজুরের গুড় নিয়ে আমি কাজ করি, আগে কিন্তু এই যে আপনার খাঁটি খেজুরের গুড় শুধু গ্রামেই হচ্ছে পেত, কিন্তু এখন আমি ছাড়া আরও অনলাইনে অনেকে এই প্রোডাক্ট, হ্যাঁ, যেমন গুঁড়া মশলা, বিভিন্ন যে গ্রামের যে আইটেমগুলো, এগুলা হচ্ছে সবাই খুব সহজে হাতের নাগালে এগুলো পাচ্ছে। পরিবারে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় কোনো কাজের বিষয়, সেখানে কি তাদের মতামতের মূল্যায়ন করা হয়? আপনার ক্ষেত্রে কেমন? আমার মতামত সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে, এখনও সবসময়, যদিও আমরা দুজন আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের এই পর্বের নাম স্বপ্নের আগামী। তাহলে আপনার এই কাজ নিয়ে ভবিষ্যৎ স্বপ্নটা কি? আমার ইচ্ছা যে সনাতনী পণ্য ভবিষ্যতে শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশে একটা ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হবে, আমার এটাই ইচ্ছা এবং আমার স্বপ্ন। সুপ্রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। জাগো নারী জাগো, বন্যে শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, চলুন এবার গানের ভুবনে শোনাব রবীন্দ্রসঙ্গীত পাপিয়া সরোয়ারের কণ্ঠে।
মহানগরের প্রিয় শ্রোতা, শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। নিশ্চয়ই মনটা এখন বেশ প্রশান্তিময়। আসলে এমন সুর আমাদের দেহ মনে প্রশান্তি ছড়িয়ে দেয়। তবে আমাদের মধ্যে অনেকে আছেন যারা এমন সুরের থেকেও বেশি প্রশান্তি খুঁজে পান খেলাধুলা। আর যারা নিজেরা খেলাধুলা সেই সময় সুযোগ পান না, তারা সেই প্রশান্তি খুঁজে নেন দেশ বিদেশের নানান খেলাধুলার খবরাখবর থেকে। এবার সেই সকল খেলাপ্রিয় শ্রোতা বন্ধুদের জন্য নিবেদন করছি ক্রীড়া পর্যালোচনা। হ্যাঁ বন্ধুরা, এই পর্বে শুনবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা। অংশগ্রহণে মোহাম্মদ শামসুল ইসলাম ও পলাশ খান। শুভ সকাল খেলাপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহানগরের আয়োজন ডালার থেকে ক্রীড়াঙ্গন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শামসুল ইসলাম এবং সঙ্গে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার পলাশ খান। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং মালদ্বীপ জাতীয় ফুটবল দলের মধ্যে দুটো ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল 13 নভেম্বর এবং 16 নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এবং এই দুটো ম্যাচকে কেন্দ্র করে অলরেডি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে কোচ কাবরেরা যে খেলোয়াড়দের ডেকেছিলেন সবাইকে তিনি পেয়েছেন, শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো সেরে নিয়েছেন। অন্যদিকে মালদ্বীপ দলও গত পরশু বাংলাদেশে পৌঁছে গেছে এবং অলরেডি তারা দুটো প্র্যাকটিস সেশন করবে গতকাল এবং আজ মিলিয়ে। সো মালদ্বীপের চেয়ে আমরা একটা সময় এগিয়েছিলাম, কিন্তু রিসেন্ট পাস্টে যদি আমরা দেখি এই দু দলের শেষ 5 ম্যাচের দৈরথে একটা ম্যাচ ড্র হয়েছে, দুটো ওরা জিতেছে, দুটো আমরা জিতেছি। সো নেক টু নেক যাচ্ছে রিসেন্ট পাস্টের ফলাফল, সমানে সমান। সো ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে যদি বাংলাদেশ দল এইখানে সাফল্য বয়ে নিয়ে আসতে পারে, তো নবনির্বাচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কমিটি, তারা ফুটবলকে ঘিরে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, আমার মনে হয় আমরা কয়েক ধাপ এগিয়ে যেতে পারবো। পলাশ, আপনি আমার সঙ্গে রয়েছেন, আপনার কাছে যেতে চাই নারীদের সাফল্য গাঁথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটি প্রথম সভাতেই তাদেরকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন, কংগ্রাচুলেট করেছেন এবং প্রতিশ্রুত অর্থ অলরেডি মেয়েদের হাতে তুলে দিয়েছেন, পুরস্কারের অর্থ। হ্যাঁ, 1 কোটি টাকা মেয়েদের হাতে তুলে দেওয়া হয়। শুধু মেয়েদের হাতে না, টোটাল 32 জন টিমে যারা ছিল সবাইকে, টিম অফিসিয়ালস সব মিলে 3,12,500 টাকা করে একজন পায়। অন্যদিকে বাফুফেও কিন্তু প্রায় 1.5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে এবং বিসিবি থেকেও কিছু দেয়া হবে। মানে মেয়েদের এই যে সাফল্য, এটা আসলে সবাইকে বিমোহিত করেছে। ঈর্ষণীয় সাফল্য, টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জেতা। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্ল্যান করছে টানা তৃতীয় নয় কেন, এখন থেকেই পরবর্তী যে 26-এর সাফ চ্যাম্পিয়নশিপ হবে সেটার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এটা খুবই ভালো নিউজ। এবং বাফুফের নির্বাচিত কমিটি প্রথম সভা করেছে, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি তারা গঠন করে ফেলেছে। ফুটবল এগিয়ে যাবে, পুরুষ দলকে আরও বেগবান করতে হবে। পুরুষ দলের ওইরকম শিরোপা নেই, 2003-এর পর সাফ শিরোপা পুরুষরা আর কখনোই জেতেনি, বা গ্লোবাল কোনো ট্রফি নেই ফুটবল থেকে। তো দেশের ফুটবলটাকে চাঙ্গা করতে প্রচার প্রসার এবং বিক্রয় ও বিপণনে অনেক বেশি ফোকাস করতে চায় নতুন কমিটি। তাবিথ আওয়াল নতুন সভাপতি, তিনি নিজে ন্যাশনাল টিম অর্গানাইজিং কমিটির চিফ হয়েছেন এবং ন্যাশনাল টিমটাকে তিনি আতসী কাঁচের মতো খুব কাছ থেকে দেখবেন। ফুটবলের আরেকটা খবর দিয়ে আমরা ক্রিকেটে যাব। আর্সেনাল 1-1 গোলে লন্ডন ডার্বিতে চেলসির সাথে ড্র করেছে এবং পয়েন্ট টেবিলের 4-এ উঠে এসছে আর্সেনাল ও 3 নম্বরে চলে এসছে চেলসি। বন্ধুরা, ক্রিকেটের খবরে ফিরে যেতে চাই আপনাদেরকে নিয়ে। সার্জায় নেল বাইটিং ফিনিশিংয়ে শেষ হলো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ পরাজিত দলে। পলাশ, সিরিজটাও খোয়ালো আফগানিস্তানের কাছে 2-1 এবং আফগানিস্তান সার্জার মাটিতেই টানা 3টা ওয়ানডে সিরিজ জিতে নিল, সাউথ আফ্রিকা মাঝে আরেকটা এবং এইটা বাংলাদেশের বিরুদ্ধে। ঠিক তাই। এবং আফগানিস্তান তো ইদানিং খুবই ভালো খেলছে। বাংলাদেশের শুরুটা কিন্তু ভালোই ছিল। আমি বলবো যে বাংলাদেশের ওপেনাররা স্টার্ট
কাজটা ভালোই করছে, কিন্তু এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। Right. মূলত গুরবাজ এবং উমরজায়ের ব্যাটিং এর কাছেই 100+ পার্টনারশিপ, হ্যাঁ, থার্ড উইকেট, right. দ্যাট ওয়াজ দ্য কি পয়েন্ট ফর হ্যাঁ, আফগানিস্তান সাকসেস। দেখুন যখন 3 উইকেট পড়েছিল তখন রান ছিল 84 এবং চতুর্থ উইকেট পড়তে 184 লেগেছে। এইখানেই একটা বড় ব্যবধান। ম্যাচ সেরা হয়েছে ওমর জায়, Right. 70 রান এবং চারটা উইকেট, তার ক্যারিয়ার সেরা ফিগার ছিল গতকাল বাংলাদেশের বিরুদ্ধে সার্জিয়ায়। এট দ্য সেম টাইম আমরা সিরিজ সেরা হতে লক্ষ্য করলাম অভিজ্ঞ বর্ষিয়ান নবী, যার বয়স 39 বছর। বয়স একটা সংখ্যা, পলাশ। আপনি দেখেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কত ট্রল হচ্ছিল, কথা হচ্ছিল। 98 রান করলেন প্রথম দুটো ম্যাচে তিনি রান পাননি ঠিকই, কিন্তু এরা ফুরিয়ে যায় না, সময় মতো জ্বলে উঠেছে। 244 কুড বি এ ভেরি চ্যালেঞ্জিং টোটাল, কিন্তু আমার মনে হয় যে পিচটা মোর ব্যাটিং ফ্রেন্ডলি ছিল এবং বোলিংটা আমরা প্রশংসা করতে চাই নাহিদ রানা, ডেবিউট্যান্ট, অসাধারণ বল করেছে। ফাস্টেস্ট শীর্ষ 5 ডেলিভারিজ এই সিরিজে নাহিদ রানার একটা ম্যাচ খেলে। হ্যাঁ, নাহিদ রানা, কিন্তু মাঝের ওভারগুলো আমাদের একটু, বিশেষ করে ধরুন 20 থেকে 40 যদি ধরি, এই ওভারগুলো একটু খারাপ হয়েছে। এক ঝলকে আন্তর্জাতিক ক্রিকেট শ্রোতা বন্ধুরা, ভারত চলে গেছে অস্ট্রেলিয়ায়, লম্বা সিরিজ বর্ডার গাভাস্কর ট্রফিতে 5টা টেস্ট খেলবে। নিউজিল্যান্ড আছে শ্রীলঙ্কায়, সেখানে টি20 সিরিজটা একে সমতায় শেষ হওয়ার পর 3টা ওয়ানডে সিরিজ তারা খেলবে। সিরিজ আরও হচ্ছে দেশে বিদেশে, কিন্তু সময় ফুরিয়ে গেছে। আজ থামছি, আগামীতে কথা হবে। মহানগরের প্রিয় শ্রোতা, আয়োজনের শেষ নিবেদন শুভযাত্রা। জানিয়ে দিচ্ছি, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে সকাল 7:10 থেকে রাত 9টা পর্যন্ত, এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7টা থেকে 7:30 থেকে রাত 9:40 পর্যন্ত। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। শ্রোতা বন্ধুরা, সময় হলো বিদায়ের। শেষ কথায় জানাই, আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানীবালা এবং আমি মোহাম্মদ মহসিন মিয়া। প্রযোজনা সহকারী ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় তাওহিদ আফরোজ, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং মহানগর প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।